ও হে মানে হচ্ছে হাই। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আজকে এই ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি আলোর আলোর প্রতিসরণ। শিখতে যাচ্ছি আলোর প্রতিসরণ বা রিফ্লেকশন অফ লাইট জিনিসটা কি, খায় না মাথায় যায়। তো প্রথমে সেটা জানা যাক, রিফ্লেকশন অফ লাইট বা আলোর প্রতিসরণ কারে হয়। এই জন্য প্রথমে আমাদের লাগতে হবে ছবি আঁকলে হবে না। এর জন্য প্রথমে আমাদেরকে ছবি আঁকতে হবে, কারণ ছবি এমন জিনিস সেটা সায়েন্সের জন্য লাগবে। তার জন্য কিছু সেকেন্ড অপেক্ষা করে আমি ছবি আঁকে আসি। তো আমাদের লাগবে এখন চিত্র, কোনো কিছু জন্য আমাদের লাগবে চিত্র। তো প্রথমে চিত্র আঁকা যাক। প্রথমে একটু নেবো বাক্স, নিলাম বাক্স। তারপরে কি দুটো ভাগ করবো আমরা, করলাম মানে ভাগ তো না, এটা যে কারো আছে না, এগুলো বলবো। এরপরে কিছু নাম দেওয়া যাক, যেরকম ধরলাম এটা হচ্ছে এ আর এটা বি। এই যে এ থেকে বি যেটা আছে না, এটা হচ্ছে আমাদের সারফেস, হলো এর দূর। এরপরে পরে যেটা আমরা করবো সেটা হচ্ছে কি, এই যে উপরে যে একটা এম আছে না, এম আর নিচে ও মানে এম মানে এম থেকে এটা হচ্ছে একটা আমরা ধরবো লম্ব টাইপের একটা বাস টাইপের কিছু একটা জিনিস ধরবো আমরা, হলো। তারপরে হচ্ছে এটা ও বিন্দুতে ছেদ করছে, এত বুঝলাম কথাই, ও বিন্দুতে। তারপর না এখানে আই রূপ একটা হয়ে গেছে, আই, এখানে আই মানে আপতন কোণ, হলো। এরপরে আমরা যা করবো একটা নেব, রশ্মি নেব। এই যে দেখতে পাচ্ছেন রশ্মি না, একটু নাম দিই, রশ্মি নিচ্ছি, এর নাম দিলাম পি। এটা এখান থেকে কি কিউ দিয়ে এলো, মানে এখন মাঝে রাখি। দেখো এ আর বি, এটা হচ্ছে একটা কি বলবো এটাকে, মাধ্যম বিভেদতল ধরনের। এ হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে বায়ু, এটা বায়ু, এটা জল। এখন একটা আপনার জন্য প্রশ্ন, বায়ু লঘু হয় মানে পাতলা হয় না জল লঘু হয়? এটা প্রথমে বলো আমাকে, কোনটাই হয়? এখন যদি আপনি হ্যাঁ উত্তর আপনি ঠিক দিয়েছেন, জলটা লঘু হয় জলটা লঘু হয় দিন না, বায়ু, এই বায়ুটা হয় লঘু আর জলটা হয় ঘন, হলো সে বুঝলাম। এখন কথাটা হচ্ছে এই যে ধরেন এ আর বি বিভেদ তলটা যেহেতু মানে জলকে আর বায়ুকে দুটো ভাগ করছে, হলো বুঝলাম এতটা। এরপরে এবার যেটা বুঝবো যে এখন আমরা এম আর এন নিলাম, এখানে এই যে এম এন এই জিনিসটা কি, খায় না মাথা যায়। এম এন জিনিসটা বুঝে আগে আমরা জানতে হবে যে ঘটনা হচ্ছে কি এখানে। ঘটনাটা হচ্ছে কি, এখানে একটা এটা আছে বায়ু, আপনি এখানে লোকটা আছেন, এটা একটা টর্চ থেকে আপনার যদি লাইট পড়লো জ্বলে পরে এইভাবে পি বিন্দু থেকে গেল এখানে, মানে এতটা গিয়ে এখান থেকে বসলো, কিন্তু এখান থেকে আবার হয়ে গেলো। এটা কীভাবে সম্ভব? আপনারা দেখে থাকবেন যে গ্লাস নেন, একটা গ্লাসে করে এইভাবে রাখেন, ধরেন এটা জল নিন, এখানে যদি আপনার কলমটা দিয়ে এইভাবে না, তো কলমটা এদিকে একটু বেঁকে যাবে, হওয়া দরকার এইভাবে, কিন্তু হবে এইভাবে, ওটা একটু বাঁক খেয়ে যাবে। কেন বাঁক খেয়ে যাবে? এটা হচ্ছে কারণ। এখন ঘটনা হচ্ছে কি, মনে করেন আলো বসে দিন এখানে, আলো বসে জিনিসটা হচ্ছে কি, ধরেন পি একটা আলো বসে টাইপের আলো বসে গেল, এখান থেকে সেটা হিতেগুলো এখানে এসে বাঘ খেয়ে চলে গেলো কিউ বিন্দুতে, আশা কথা ছিল এইভাবে, কিন্তু এখানে এসে এখানে এদিকে চলে যাবে। এখন স্যার হচ্ছে কি এরকম হলো কেন? উত্তরটা হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে ঘনত্ব। কি ঘনত্ব বা ডেন্সিটি, লঘু জায়গাটা বায়ু মানে ঘনত্ব কম, জলের ঘনত্ব বেশি, তার জন্য কি হলো, আলোর রশ্মি এদিকে যাচ্ছিল, যে বেশি ঘনত্ব জায়গায় পৌঁছালো সে মাত্র পাটি বলে নিল, মানে এখানে না গিয়ে নিচে চলে এলো, তার জন্য এরকম হচ্ছে। তার জন্য যখন একটা বস্তুকে আমরা এটা গ্লাস, এটা জল আছে,
এখানে একটা পেন আপনি দেখবেন কি এটা একটু বেঁকে গেছে, এইভাবে নাকি এটা এইভাবে চলে গেছে। এটা হচ্ছে কালার। যদি আপনার সংজ্ঞা, এটা হচ্ছে আলোর প্রতিসরণ। এটা কি আলোর প্রতিসরণ। যদি আপনার সংজ্ঞা চান তাহলে হচ্ছে এটা, এই যে আলোক রশ্মি যখন কোনো একটা স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটা ঘনত্বের মাধ্যমে যায়, তখন সে তার গতিপথটা, এটা হচ্ছে গতিপথ আলোর, সেটাকে চেঞ্জ করতে, সেটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। এখন যেহেতু আমরা লঘু থেকে ঘন মাধ্যমে গেলাম, সেহেতু এটা কি হলো, এটা নিচে দিকে গেলো। যদি ঘন থেকে আমরা লঘু দিতাম তাহলে কী হতো, সেটা দেখো আমার পরে। ফলাদূর বুঝলাম কি না, বুঝে গেলাম। এখন আমাদের এখানে কিছু জিনিস জানতে হবে। হলো, এখন একটা জিনিস এখানে দেখার মতো আছে যে এম আর এন আছে না, এটা হচ্ছে লম্ব। এমএনটা এবি বৃহত্তলের উপর ও বিন্দুতে অঙ্কিত আছে লম্ব উপরে। এম ও এন যে কোণ আছে সেটা হচ্ছে পিওএম। এম ও এন একটা কোণ সৃষ্টি করছে, এটা পিওএম, মানে এটা এই আইটা হচ্ছে আপতন কোণ। আপতন কোণ মানে আপতিত হচ্ছে, মানে পড়ছে। পি থেকে ই দূরত্বটা, এটার নাম দিই আমি আর। ধরেন পি আর পর্যন্ত যাওয়া হতো, সেটা কিন্তু পি আর না গিয়ে সেগুলো ও কিউতে, এখানে সেও বাক হয়ে গেলো। হলো, এখন এরকমটা হলো কেন, ঘনত্বের পরিবর্তনের জন্য এটা হলো। তাহলে না, যে পি ও এম এখানে একটা কোণ সৃষ্টি করছে, এটা কয়ে বলে আপতন কোণ। এটা অনেকটা ই মতো হয়ে গেছে। হলো, বুঝলাম দোষের। এখন এটা হলো আপতন কোণ। যেখানে আপতন কোণ থাকবে তার সেখানে থাকবে হচ্ছে যে পজিশন কোণ, এটা আই। এখন এটা বাঁক খাওয়া দরকার ছিল এই দিকে, কিন্তু এভাবে বাঁক না খাইছে, তাহলে কোনটা সৃষ্টি হতো এইভাবে, কিন্তু এইভাবে হলো না, যেহেতু ই হয়ে চলে গেলো, তার জন্য এইভাবে একটা আর সৃষ্টি করে দিল। বোঝা গেল কি না? তাহলে এন ও কিউ মানে যে আরটা না, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে আই প্রথম কোণ আর আর প্রতিসরণ কোণ, এত দূর বোঝা গেলো, এটা বুঝে গেলাম। এটা হচ্ছে মেন জিনিসটা। তাহলে আমরা এখন জেনে নেব যে প্রতিসরণের সূত্রগুলি। তো প্রতিসরণের সূত্র বলতে অনেক একটা ইম্পর্টেন্ট টপিক। তোমরা জেনে নেবে এখন বর্তমানে প্রতিসরণের সূত্রাবলী। প্রতিসরণের সূত্রাবলী তোমরা জেনে নেব এখন। ফার্স্ট সূত্র বা ফার্স্ট ল। প্রথম সূত্রটা কি দেখো, কোনো কিছু না, প্রথমে নেব একটা হচ্ছে মাধ্যম। ধরলাম এটা একটা মাধ্যম, এর উপরে একটা আলো রশ্মি দিলাম আমরা। এই আলোক রশ্মিটা হলো আপতিত আলোক রশ্মি, দিলাম হচ্ছে একটা অবিলম্ব, আর দিলাম এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। এখন আপতিত রশ্মি এই পি থেকে, এই পিটা হচ্ছে আপতিত রশ্মি, আর এ আর বি এই দুটো হলো বৃহত্তর এম এন। এই এম এন হচ্ছে আমাদের লম্ব। হলো, বুঝলাম স্যার একদম। এরপরে হচ্ছে ও হচ্ছে আপতন বিন্দু, বুঝলাম স্যার। এই আরটা হচ্ছে কি ও আর, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। পিও হচ্ছে আপতিত রশ্মি, আর ও আর হচ্ছে প্রতিসরিত রশ্মি। হলো, আর এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা হলো ঘন মাধ্যম। এখন দেখেন এখানে কি হয়, যদি সূত্রটা হচ্ছে এই যে আপতিত রশ্মি মানে পিও, তারপরে প্রতিসরিত রশ্মি অর্থাৎ ও আর আপতন বিন্দু মানে ও, দুটো মাধ্যমের, এই লঘু মাধ্যম এই ঘন মাধ্যম, উপর অঙ্কিত অভিলম্ব এম এন মানে অভিলম্ব একটা সমান তলে আছে, দেখতে পাচ্ছেন সব সমান তলে আছে। হলো এটা। এখন আমরা আসছি নেক্সট সূত্রতে, নেক্সট ল। এখানে কি বলছে, এখানে বলছে কি দুটো নির্দিষ্ট মাধ্যম বিভক্ত, নির্দিষ্ট আগের মতো সূত্রের মতোই, মানে কি দুটো নির্দিষ্ট মাধ্যম বিভক্ত হলে, এটা লঘু আর ঘন নির্দিষ্ট মাধ্যম বিভক্ত হলে একটা নির্দিষ্ট মানে আলো, ধরলাম পিওটা লাল রং, প্রতিসরণে হলে প্রতিসরণ হলো, তারপরে যে এর এদিকে একটা কোণ মানে পিও একটা কোণ উৎপন্ন হবে, যেটা হচ্ছে আই, আর পিও আর একটা কোণ উৎপন্ন হবে যেটা আর, মানে প্রতিসরিত কোণ আর আপতন কোণ। এই দুটা যদি আমরা এইভাবে ধরি যে সেকেন্ড লো,
সাইন আই মানে আর সাইন আর, এই দুটোকে যদি আমরা অনুবাদ করি তাহলে পাবো আমরা হচ্ছে একটা কি পাবো, ধ্রুবক মানে সাইন আই বাই সাইন আর। অর্থাৎ একটি এই ধ্রুবকের মান মানে এর অর্থটা এই যে মানে যে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন এর যে মানটা সেটা হবে ধ্রুবক। এটা একটা সূত্র, এই সূত্রকে বলা হয় স্নেলের সূত্র। কি সূত্র বলে এটাকে? স্নেলের সূত্র। আমার সাথে দেখলেন আপনি, স্নেলের সূত্র হলো, এটা বুঝলাম, এটা বুঝলাম। তারপর নেক্সট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি, এই যে আপনি এর মধ্যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাকে বলে মিউ। কি বলে? মিউ। এই যে সূত্রটা আমি লিখে দিচ্ছি আপনাকে। হলো, এর মানে কি? মানে হচ্ছে কি যে যে আপনি মিউ জন্য না মানে 1 মিউ 2 হবে না, এটা হচ্ছে কি, এটা প্রতীক, প্রতিসরণের প্রতীক। এটা প্রতিসরণ কি জিনিস? মানে এই যে ধ্রুবকটা বেরিয়েছিল না আগে না, আমার সাইন আই বাই সাইন আই থেকে ধ্রুবক বেরিয়েছিল, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসঙ্গ বলে এটাকে। হলো, এখন যে মিউ যে চিহ্ন দিতে পারছেন না বর্তমানে, এটাও কি মানে I1 I2 ইত্যাদি আপতন কোণের জন্য প্রতিসংকলনের যথাক্রমে মান, মানে সাইন I1 আর সাইন I2, সাইন R1 আর সাইন R2 মানে বিভিন্ন প্রতিসরণ কোণের জন্য বিভিন্ন মানগুলো যেই অনুপাতে রাখেন না কেন ওর দিকটা হবে এইভাবে। হলো, বুঝলাম। এখন আমাদের নেক্সট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে চরম প্রতিসঙ্গ। মানে কি, ধরে নিলেন যে এটা হচ্ছে মিউ 1 ওর মিউ 2, যেটুকু আমি ধরে গেছি একটা, যাই হোক মিউ 1 আর মিউ 2 শূন্য মাধ্যমে বা বায়ু শূন্য মাধ্যম মানে বায়ু শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে সাপেক্ষে প্রথম বা দ্বিতীয় মাধ্যমের এর সাপেক্ষে প্রতিসঙ্গকে বলা হয় চরম প্রতিসঙ্গ, অ্যাবসোলুট প্রতিসঙ্গ। বুঝে গেল? এসে বুঝলাম। আর একটা কথা, যদি আলোক রশ্মি কোনো আলো যদি বায়ু থেকে না আসে, ধরুন এটা বায়ু না, এটা ধরলাম আমরা জল, ধরলাম এটা জল, অন্য মাধ্যমে গ্যাস করে, তাহলে আমরা বলবো আপেক্ষিক প্রতিসঙ্গ। এই ফলে যে একটা প্রতিসঙ্গ সৃষ্টি হয় তাকে বলবো আমরা আপেক্ষিক প্রতিসঙ্গ। এবং প্রতিসঙ্গ না 3 ধরনের হতে পারে। আপেক্ষিক প্রতিসঙ্গ সংশ্লিষ্ট মাধ্যমের প্রকৃতি, এটা হচ্ছে একটা মাধ্যমের প্রকৃতি। 2 নম্বরটা হচ্ছে কি, যে আপতিত আলোর বর্ণ কালার অফ লাইট, আলোর বর্ণ যেটা আপতিত আলো হচ্ছে ওর বর্ণ। আর লাস্ট যেটা হচ্ছে কি, মাধ্যম দিয়ে উষ্ণতা। এই যে দুটো মাধ্যম আছে না, জল কিংবা বায়ু কিংবা অন্য কিছু, তাদের উষ্ণতা ও এইগুলোর মধ্যে উষ্ণতা, এই 3 জিনিস মেনলি কাজ করে। হলো স্যার, বুঝলাম। তারপর এবার দেখেন, যেটা আলোর বেগ আছে না তাকে আমরা সি দিয়ে লিখি। সি কি, লাইট এর বেগ, এটা না মুক্ত শূন্য বেগে, যেটা কোনো কিছু বাধা না, তাহলে এটা হচ্ছে লাইটের স্পিড। এখন তো কোনো মাধ্যম যদি সাপেক্ষ হয় তাহলে ওটা ভি, কোনো মাধ্যমে আলোর বেগ এটা ভি। হলো, ওই মাধ্যমে এখন আলোর প্রতিসঙ্গ মিউকে আমরা লিখি আলোর প্রতিসঙ্গ হিসাবে। এই সূত্রটা হচ্ছে সি বাই বি, এটা সূত্র। হলো, এবার মনে করেন আর একটা সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে এইভাবে যে, ধরে নেন
কোনো মাধ্যমে একটা মাধ্যম বা একটা মাধ্যম, এই মাধ্যমে আলোর বেগ v1 আর তরঙ্গ দৈর্ঘ্য, যাকে আমরা ল্যামডা দেখি, ল্যামডা হচ্ছে 1, আর অন্য একটা মাধ্যমে হচ্ছে v2 আর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা 2 হলো। তাহলে সেই ক্ষেত্রে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের, এই প্রথম মাধ্যম এই সেকেন্ড মাধ্যম এর সাপেক্ষে এর প্রতিসম কত হবে? তাহলে এর হিসাবে হবে যে μ2 ইজ ইকুয়াল টু v1 বাই v2, এটা হচ্ছে সূত্র। আচ্ছা স্যার বুঝলাম হলো। আর একটা প্রশ্ন খুব আসে যে মাধ্যমের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আরও কম্পাঙ্কের পরিবর্তন হয়। মানে আমরা দেখছি না যে এখানে যদি আলোটা এদিকে যায় তাহলে স্পিডটা হয় কমে যাবে একটু, নয় বেড়ে যাবে একটু, বেড়ে না আমরা কমবে একটু, পরিবর্তন হবে, কিন্তু কম্পাঙ্ক কি পরিবর্তন হবে? কীভাবে যাবে না কাছাকাছি আসবে ইত্যাদি? উত্তর হচ্ছে না। মাধ্যমের পরিবর্তনের সঙ্গে আলো কম্পাঙ্কের কোনো সম্পর্ক নেই। ল্যামডা চেঞ্জ হবে না হলো। এখন একটা কথা জানুন তো, ধরেন এটা হচ্ছে একটা মাধ্যম, এটা জল, এটা বায়ু। এখন যখন একটা আলোকরশ্মি যাবে এখান থেকে, তো এরম আসবে না, একটু বেঁকে যাবে। তাহলে যে এখানে না একটু বাঁকেও না, এই জায়গাটাকে বলবো আমরা হচ্ছে চুক্তি। অন্য গাড়িটাকে ভাবো না, চুক্তি বলে রাখে, ওটাকে চুক্তি, অন্য কিছু মুখে যেন না আসে হলো। সংখ্যাটা হচ্ছে এই যে আলোকরশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য এক মাধ্যমে প্রবেশ করে তখন তার গতিপথের দিক পরিবর্তন হয়, ফলে আলোকরশ্মি একটা ঘটে এভাবে, এই যে ঘটে না, এই ঘটনাটাকে বলা হয় চ্যুতি। কি বলে? চ্যুতি, অন্য কিছু না, চ্যুতি হলো। বুঝলাম স্যার, বুঝলাম। এবার একটা ইন্টারেস্টিং আছে, যখন কোনো মাধ্যম, ধরুন এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা লঘু, এখান থেকে লাইট এসে পড়লো এখান থেকে চলে গেলো, এখানে ছোটোটা পড়ে গেলো, এখানে আসে এইভাবে চলে গেলো, বাঁক হয়ে গেলো। তাহলে কী হবে? যদি কোনো মাধ্যম লঘু থেকে ঘন দিকে যায়, মানে একবার লঘু থেকে যদি ঘন দিকে যায় না, তাহলে কী পরিবর্তন হবে? তাহলে একটা জিনিস হয়, সেটা হচ্ছে কি, যে আয় আছে না, ওটা আরের থেকে বেশি হয়, যখন আলোকরশ্মি লঘু থেকে ঘন যাবে হলো। যদি উল্টা কেস হয়, মানে ধরেন এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, ঘন, এখান থেকে যদি যাই তাহলে কীরূপ পরিবর্তন হবে? তাহলে কী হতে পারে? উল্টা হবে, তখন আরটা আয় থেকে বেশি হবে, তখন আবার এরকম হবে। এটা প্রশ্ন আসে যে লঘু মাধ্যমে আর আয়ের সম্পর্ক কি, আর ঘন থেকে লঘুর মধ্যে আয়ের সম্পর্ক ইত্যাদি। তো এটা যেন মাথায় হবে। তো আমরা প্রায় এই চ্যাপ্টারের অর্ধেক, মানে 50% করে দিলাম, 50% কিছুক্ষণ পরে শুরু করব। এখন আমরা জানবো হচ্ছে প্রতিসরণের সূত্র বলি, লস অফ রিফ্লেকশন, এর মেনলি দুটো সূত্র আছে, দুটোর মধ্যে প্রথম সূত্রটা জেনে নেব। প্রথম সূত্র হচ্ছে যে একটা মাধ্যম নিতে হবে, প্রথমে দিলাম, দুটো মাধ্যমের নাম দিতে হবে এবার, যেমন এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, লঘু আর ঘন, মানে এটা বায়ু, আর ঘনটা হচ্ছে জল, আর লঘুটা হচ্ছে এখন লঘুটা হচ্ছে আপতন রশ্মি মনে হচ্ছে এই জায়গাটাকে যাচ্ছে, যে আপনারা দেখতে পেলেন না, মানে এখান থেকে দূরগুলো, এটা হচ্ছে আপতন রশ্মি। এখন আপতন হলো এই থাকবে, এটা চলে যাবে দিক দিয়ে, এটা প্রতিসদ রশ্মি ও আপতন বিন্দু, এটা হচ্ছে আপতন বিন্দু, যেটা আছে না, যে মধ্যে যেটা আছে আপতন বিন্দু, দুই মাধ্যম তোলে, এই যে দেখতে পাচ্ছেন আপনার এটা। চলো এখানে কিছু একটা আঁকা যাক। এটা জিনিস আঁকাই আমি প্রথমে। ওকে, এই জিনিসটা কি? এখন এই জিনিসটা হচ্ছে প্রিজম। প্রথম কথা থাকবে, এখন প্রিজমে কী আছে না আছে এটা প্রশ্ন আসে অনেকবার, যেমন কোটা ত্রিভুজ আছে, কোটা আছে, কোটা হ্যান্ডেল আছে। ওকে, প্রথমে তো এর
আমরা ত্রিভুজ সংখ্যা একটা, দুটা, তিনটা, মানে হচ্ছে মানে তিনটা আয়তাকার ও দুটো ত্রিভুজাকার তল আছে। তল মানে কি বলে দিই, প্রথমে আঁকাই দিই ভালোভাবে। দেখো এখানে থেকে আমরা অন্য জিনিস পাবো। একটা হচ্ছে প্রতিসরক তল। প্রতিসরক তল কি, আলোক রশ্মি প্রিজমে যে তলে আবদ্ধ হয় এবং প্রতিসরণের পর যে তল দিয়ে নির্গত হয় তাকে প্রতিসরক তল বলে। মানে দেখতে পাচ্ছেন না, যেরকম ছবিতে আছে ডি ডি এফ জি কে দেখতে পাচ্ছেন না, ডি এফ জি কে, এই ডি এফ জি কে মানে এই জায়গাটা কিংবা এদিক থেকে আবার যদি ওই দিকে ডিই জে কে মানে এই জায়গাটা হচ্ছে প্রতিসরক তল। হলো, বোঝা গেল? হ্যাঁ স্যার, এটা হচ্ছে প্রধান ছেদ। যে তল প্রিজমের প্রতিসরক তলের লম্ব আছে তাকে আমরা প্রিজমের প্রধান ছেদ বলি। যেরকম এবিসি মানে মধ্যে এই জিনিসটা, তারপর সেটা হচ্ছে এটাকে বলে প্রধান ছেদ, মেন ছেদ। এবার আছে প্রতিসরক কোণ। দুটা প্রতিসরক তল মিলিত হয়ে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রিজমের প্রতিসরক তল। মানে যেমন আছে বিএসি মানে এটা একটা এই তল কিংবা আরও যদি বলি তাহলে এটা আছে এইভাবে। আর একটা আছে প্রান্তরেখা, মানে দুটো প্রতিসরক তল যে রেখা মিলিত হয় তাকে প্রান্তরেখা বলে। যেরকম ডিকে, তারপরে এফ জি ইএইচ, এগুলো হচ্ছে প্রতিসরক তল। হলো, স্যার বুঝে গেলাম। এখন ভূমি, প্রিজমের যে কোনো প্রান্তরেখা বিপরীত তলকে ভূমি বলা হয়। যেমন ইএফ জিএইচ বা এফইজিএইচ, মানে এইভাবে যেটা আছে না, এটাকে আমরা বলবো ভূমি। হলো, আচ্ছা বুঝলাম। হলো, বুঝে গেলাম। ও এক নতুন জিনিস, তার নাম হচ্ছে প্রিজমের আবর্তিত নির্গত রশ্মির মধ্যে চুক্তি কোণ। প্রথমে আমাদের লাগবে পরীক্ষার জন্য একটা প্রিজম, ট্যানং হয়ে গেল। এরপর আমি নাম দেবো একটা, যেমন আপনার নাম আছে, আমার নামও আছে, আসলে আপনার নাম অনেক ভালো, এই নাম দেবে একটা ভালো। আমি তো ভালো নাম রাখতে পারি না, যদি তার জন্য আমি নাম রাখবো ABC, অনেক ভালো নাম। হলো, এখন একটা রশ্মি নিব, জান এখান থেকে রশ্মিটা দিলাম, এই মধ্যে দিয়ে গেলো, এখানে বেড়ে গেলো, দেখতে পাচ্ছেন। প্রথমে এখানে আসলো, প্রথমে গেল, তারপর বাঁক খেলো, আরও বাঁক খেয়ে চলে গেলো। নাম দেবো একটা আমি দেখাবো কি হয়ে গেলো, এটা PS। হলো, আর আসলে এটা যাচ্ছে এইভাবে, কিন্তু বাঁক খেয়ে গেলো এইভাবে। এদিকে জয়েন্ট লাগালাম আমি, N আর কোনটা, এটা R2, OQ, ওকে সেট আপ দিচ্ছি আমি। হলো, এখন দেখেন যে এই প্রতিসরণ কোণ বিশিষ্ট একটা প্রিজমের প্রধান ছেদ ABC ছেদ কি, রেঞ্জটা আমি আগে বলেছি। প্রথমে লিখে দেবো যে কোনটা কি, ABC, হ্যান্ড দেন কি, সব কিছু লিখে দিলাম। লেখার পরে এখন লিখতে হবে যে এখান থেকে যে আর করছি PQ, P আর Q, প্রিজমের প্রধান ছেদের প্রতিসরাঙ্ক তল AB প্রতিসরাঙ্ক তল, AB প্রতিসরাঙ্ক তল, AB কি প্রতিসরাঙ্ক তল। এর উপর কিউ বিন্দু এই বিন্দুতে আপতিত হয়ে প্রতিসরণ নিয়ম অনুযায়ী এইভাবে গেছে, গিয়ে এস এই পথে চলে গেছে এইভাবে, অর্থাৎ RS, এটা আরটা এখানে দিত RS পথে এটা চলে গেছে। হলো, লিখলাম। এখন প্রিজম থেকে বায়ু দিকে নির্গত হয় আপতিত রশ্মি পিকুকে সমান দিকে আর নির্গত রশ্মি RSকে পিছন দিতে বর্ধিত করা হলে পিকুকে একদম সমান দিতে বর্ধিত করলাম, আর RSকে একদম পিছন দিতে বর্ধিত করলাম। বর্ধিত করার না, এখানে একটা বিন্দুতে এসে মিললো, তার নাম দিলাম O, হলো। এবং এর ফলে একটা কোণ উৎপন্ন আছে, তার নাম দিলাম হচ্ছে থিতা। এটা এস না, থিতা। এই যে কোণটা আছে না, যেমন থিতা, কিংবা এটা হচ্ছে থিতা না, সরি ওটা বলছি আমি, ডেল্টা, এটা ডেল।
এটা কি ডেল, এটা বা ত্রিভুজের মতো এটাকে বলে ডেল বা ডেল্টা। হলো অবৈতনিক হলো আপতিত রশ্মির অভিমুখ কোণ, নির্গত রশ্মির অভিমুখ, অন্তর্বর্তী কোণ আর চুক্তি কোণ থিতা। এটা হলো থিতা। হলো প্রিজমের দুটি প্রতিসরাঙ্ক তল আছে, এবি, এটা এবি আর এসি, এটা দুটো হলো। নাও কিউ আর, কিউ না কিউ এটা আর আর এটা অঙ্কিত অবিলম্বদ্বয় প্রিজমের ভিতরে এন বিন্দুতে মিলিত হয়েছে। এই দুটা যদি আমরা এইভাবে বাড়াই আর যদি এইভাবে বাড়াই না, তাহলে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, এর নাম হচ্ছে এন, বিন্দু নাম হচ্ছে এন। হলো এটা বুঝলাম। এখন ছবিটা যদি দেখানো বুঝতে পারছি যে কিউ বিন্দুতে মানে এই কিউ বিন্দুতে আপতন কোণ I1, এই I1 আপতন কোণ এই I1 ও প্রতিসরণ কোণ R1, এই হচ্ছে R1 প্রতিসরণ কোণ। এটা বুঝলাম। এসি এর এখন এসি মানে এখানকার আর মানে যে এই আরটা আছে না, এই আর এর আপতন কোণ আর প্রতিসরণ কোণ কি জিনিস। এখন এর আপতন কোণ হচ্ছে R2, এই R2 আর এর প্রতিসরণ কোণ হচ্ছে I2, এই I2। এখানে একটু আলাদা হতে পারে। তার জন্য আমরা এখন সূত্র পাবো যে থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ও কিউ আর প্লাস ও আর কিউ, এটা পেলাম আমরা। হলো এরপরে আমরা পাবো যে I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2 ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2, এটা সূত্র। হলো তাহলে আমরা ত্রিভুজ পাচ্ছিলাম, সেটা হচ্ছে এ কিউ এন আর। এর আগে একটা ভিডিওতে দেখে নিবা এইভাবে একটা ত্রিভুজের জন্য ত্রিভুজটা এরকম ছিল না, মানে কোনগুলো মিক্স করে এ কিউ এন আর এগুলো ত্রিভুজ পেলাম না, এই সব কোনগুলো মিলাই কত হবে 360 ডিগ্রি, তবে 360 ডিগ্রি। হলো এখন এ থেকে পাবো যে এ ইজ ইকুয়াল টু এ প্লাস কিউ এন আর ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, কত 180 ডিগ্রি। হলো তারপরে যা হচ্ছে এন কিউ আর, নিচে যে ত্রিভুজটা আছে এন কিউ আর, মানে এটা এইভাবে যেটা আছে না এন কিউ আর এইভাবে আছে, এখানে আছে এন 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 ই কিউ আর ই আর, এইভাবে একটা ত্রিভুজ না, এই ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা জিনিস পাবো, সেই ত্রিভুজটা হচ্ছে এইভাবে যে R1 প্লাস R2 কিউ এন আর ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। হলো এর সব কিছু করে ধরে আমরা এটা ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, এটা প্রমাণিত হয়ে গেল। ভাই এখন কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়া যাক, যেটা পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় আসে অনেক বেশি পরিমাণে, সেটা হচ্ছে কাচের স্কেলের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ, রিফ্লেকশন থ্রু এ গ্লাস লেব, এর প্রিজম। এটা চ্যাপ্টার নাম আপনার। প্রথমে একটা প্রিজম নিব আমরা, নিলাম, তারপরে একটা আলো রশ্মি দিব, ওটাকে একটা বৃহত্তর, দুটো বৃহত্তর। হলো এগুলো কাজে আসবে। প্রথমে একটা আলো রশ্মি নিলাম, এরপরে ওটা চলে গেলো, এখানে জানি আমরা এটা পেয়ে বাঘ খাবে, তখন বাঘ খেয়ে হয়ে গেলো এটা। এরপরে নিলাম এদিকে থেকে এদিকে, এইদিকে যায়, এটা খেয়ে নিলাম, এটা কেন নিলাম এটা পরে বলবো আমি। তারপরে এর নাম দিলাম, এটা হচ্ছে এ ডি বি সি, এটা হচ্ছে প্রিজমের নাম। এটা কোণ নিব I2 আর আর নাম দিয়েছি প্রথমে ধীরে ধীরে। ওকে প্রথমে তো হচ্ছে এটা পি, পি হচ্ছে একটা রশ্মি, আর রশ্মিটা এদিক থেকে গিয়ে কিউ বিন্দুতে গেলো, কিউ বিন্দুতে আসে, এটা বাকি আর পথে গিয়ে কিউ আর পথে গিয়ে এখান থেকে চলে গেলো। এটা হলো একটা বুঝলাম, সব ঠিক আছে। এবারে আমার ঝামেলা, প্রথমে লিখতে হবে যে
প্রথমে এটা লিখতে পারি সমান্তরাল পৃষ্ঠযুক্ত একটা কাচের ফলকের মানে এ বি আর ডিসি একটা সমান্তরাল ফলক মনে দিয়ে আলোকের প্রতিসরণের সময় আলোক রশ্মি কোনো প্রকার কৌণিক চ্যুতি ঘটে না। এ থেকে মধ্যে আলোক রশ্মির পার্শ্ব সংঘটে এটা লিখতে হবে, কৌণিক চ্যুতি কোনো ঘটে না। হলো এখন এ বি সি ডি সমান্তরাল পৃষ্ঠযুক্ত কাচের ফলকের এ বি আর সিডি এবিসিডি বিষয় বায়ুতে বসছিল, এই দুটো বায়ুতে বসত, এটা বায়ু এটাও বায়ু, তাই এটা কি এটা জল হলো, এটা জল। এই আলোক রশ্মির পি কিউ মানে পি কিউ ধরে এবি পৃষ্ঠের উপর দিয়ে কিউ বিন্দুতে আপতিত হয়ে প্রতিসরণের পর কাচের ভিতরে কিউআর মানে এখানে প্রত্যুর কিউআর পথে অগ্রসর হয় অপর পৃষ্ঠে সিডি এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি এর উপর আর বিন্দুতে এই আর বিন্দু পুনরায় পরিচিত হয় আর এস মানে আর থেকে ইএস পথে চলে যায়। এটা লিখতে হবে প্রথমে আমাদেরকে, তারপর লিখতে হবে সমীকরণ। এখানে মাথা খারাপ হয়ে যাবে অনেকের, তার জন্য বুঝে নিয়ে যাওয়াটা একটু ফাঁকা করে দিন, বুঝতে পারি ভালোভাবে। ওকে দেখো কিউ বিন্দুতে আলোক রশ্মি কিউ বিন্দু, এখানে আলোক রশ্মি প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ হচ্ছে I1, এটা I1 সেটা আমি দিচ্ছি, I1 বোঝাচ্ছে নাকি হলো। এখন প্রতিসরণের কোণ R1, এই প্রতিসরণ কোণ R1 হলো যদি আর বিন্দুতে কাছ থেকে বায়ুতে প্রতিসরণের ক্ষেত্রে যদি আর বিন্দু এটা হচ্ছে আর বিন্দু, এখানে কাজ বায়ু একদম মিক্স আছে না, তাদের এখানে আপতন কোণ R1, এখানে আপতন কোণ এই যে R1 আছে না, এটাই এর আপতন কোণ, এই R1 না, এখানে একটা R1 দিব আমরা, এই যে R1 আছে না, এই R1টা হচ্ছে এর আপতন কোণ, কিন্তু এই R1 সমান, কিন্তু এই দুটা আছে কি বলবো ভাই, আর এ উঠবে না মানে একান্তর কোণ হিসাবে আছে, তার জন্য এদের দেখতে এরকম আছে, এই দুটো সমান হলো। এখন দেখো যদি আর বিন্দুতে কাছ থেকে বায়ুতে প্রতিসরণ ক্ষেত্রে প্রতিসরণ কোণ যদি I2 হয়, দেখুন I2 যদি তাহলে কী হবে, এখানে I2 হবে আপনার যে প্রতিসরণ কোণ, ইয়াস R1 হচ্ছে আপতন কোণ আর I2 হচ্ছে প্রতিসরণ কোণ, উল্টা সিন। তাহলে কিউ আর বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে কী হবে, আমরা প্রতিসরণ সূত্র কি জানি যে সাইন আই ভাগ সাইন আর ইজ ইকুয়াল টু কত মিউ হলো এদের হলো। এর পরবর্তীকালে ওটাকে আমাদেরকে উল্টাইতে হবে, সাইন R1 বাই সাইন I2 মানে আর বিন্দুর ক্ষেত্রে এটা হবে 1 বাই মিউ, এটা 1 বাই মিউ হবে। হলো বুঝলাম হিসাব বুঝলাম। তারপর কি হচ্ছে, এই দুটোকে গুণ করে দেবো, গুণ করে এরকম সমীকরণ আসবে, সাইন 1 2 বাই সাইন I2 সাইন I1 বাই I2, সরি একটু বানানো ভুল হয়েছিল আমার, এর ইজ ইকুয়াল টু 1 হলো। এতটুকু বুঝলাম, বুঝে গেলাম। তার পরবর্তীকালে কী করতে হবে, এখন এত হলো, তাহলে আমি বলতে পারি সাইন I1 ইজ ইকুয়াল টু সাইন I2 হলো, মানে কি I1 আর I2 সমান I1 ইজ ইকুয়াল টু I2 হলো। এতে কি বললাম, আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল, এ থেকে প্রমাণিত যে সমান্তরাল পৃষ্ঠযুক্ত কাচ ফলকের ক্ষেত্রে আলোক রশ্মি গতিপথে এরূপ কোনো ফলকের উপস্থিতিতে রশ্মিটি এক প্রকার কোনো চ্যুতি ঘটে না, কেবল পার্শ্ব ঘর্ষণ ঘটে। বুঝা গেল? তো এটা হচ্ছে কারণের। এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য। এখন এটা শেষ হয়ে গেল ডি অ্যান্ড। এখন আপনার কি এই ভিডিওটা কেমন লাগলো এই সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাবেন। দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। ততক্ষণে গুড বাই।